সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর মেজবাউল আজম সওদাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। বাম দিকে আছেন রাশেদুল কবির, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক, দুজন অতিথির মুখ থেকে আমরা ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরি আওয়ামী লীগের 16 বছরের দুঃশাসন। বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতি। খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 6 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 নির্বাচনের পরপরই গা ঝাড়া দিয়ে উঠছে সন্ত্রাসীরা নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিচ্ছে। 2010 চবিতে বাড়তি টাকা দিয়ে ভর্তি হতে হচ্ছে শিক্ষার্থীদের, রসিদ ছাড়াই অতিরিক্ত অর্থ আদায়। অটোরিকশা নিবন্ধনে কোটি টাকার বাণিজ্য। 2011 সংখ্যালঘু ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার আওয়ামী লীগ সাংসদ ও মেয়র প্রার্থী। সেন্ট মার্টিনে সৈকত দখল করে প্রভাবশালী মহলের শুটকি মহল। 2012 জনমত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। 2013 আইন করে হরতাল বন্ধ করা উচিত অর্থমন্ত্রী। ঢালাওভাবে মামলা প্রত্যাহার হলে সার্বভৌম বিচার ক্ষমতা ব্যাহত হয় বিচারপতি হাবিবুর রহমান। পরীক্ষা ব্যবস্থায় পাঠকদের বই বিমুখ করেছে আবদুল্লাহ আবু সাইদ। 2014 আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে ভোট দিতে গেলে সংখ্যালঘুর উপরে হামলা, 12 হিন্দু বাড়িতে আগুন, 130টি ভাঙচুর। 2015 1.5 কোটি টাকার কাজের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের পাউবর নির্বাহী প্রকৌশলীর বাসায় গিয়ে হুমকি, লাঞ্ছনা। 2016 পৌরসভা নির্বাচন, আওয়ামী লীগের ভোটের রেকর্ডে বিশ্লেষকরা বিস্মিত। সাংসদের ক্যাডার বাহিনী পদত্যাগপত্রে সই করতে বাধ্য করল কলেজ অধ্যক্ষকে। 2017 রামপাল বিদ্যুৎ প্রকল্পে কম মূল্যে জমির ইজারা, নীতিমালা লঙ্ঘন করে নাম সর্বস্ব চাল কলের সঙ্গে চুক্তি, উদ্দেশ্য অর্থ লোপাট। 2018 খাগড়াছড়িতে মিঠুন চাকমাকে হত্যা, কাপ্তান বাজারের কবুতরের হাট থেকে কোটি টাকার চাঁদা আদায় করছে ক্ষমতাসীন দলের পরিচয় যুবকরা। গৃহকর বাড়ার অজুহাতে বাড়তি ভাড়ার জবরদস্তি, বাড়ির মালিকদের নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নেই। 2019 টানা তৃতীয়বারের মতো নির্বাচিত সরকারের মন্ত্রী হতে চান শতাধিক সাংসদ। 2020 সাবেক বিচারপতি এসকে সিনহা সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, শিক্ষকদের দলাদলি, শিক্ষার্থীরা মানববন্ধনে। 2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 আসন কমানোর উদ্যোগ। প্রফেসর মেজবাউল আজম, মেজবাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একটি সংবাদের শিরোনামে দেখলাম নির্বাচনের পরপরই গা ঝাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসীরা নিজেদের আওয়ামী লীগের লোক বলে পরিচয় দিচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কি উচিত ছিল না সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা বা এইসব দুষ্কৃতিকারী যারা তাদেরকে চিহ্নিত করে রাজনীতির বাইরে নিয়ে আইনের আওতায় নিয়ে আসা? সেটি না করে উল্টো তাদেরকে কেন পুনর্বাসনের পথ বেছে নিল আওয়ামী লীগ? 2007 সালে যে 1-11-এর সরকার যে হয়েছিল, এই 1-11-এর সরকার যখন ক্ষমতা গ্রহণ করে তখন কিন্তু সেই ক্ষমতা গ্রহণের সাথে পার্শ্ববর্তী একটি দেশের একটা ব্লুপ্রিন্ট এখানে জড়িত, যে কিভাবে এখানে তাদের পছন্দের একটি শাসন ব্যবস্থা বাংলাদেশে পরিচালিত হবে, তাদের পছন্দের একটি সরকার ব্যবস্থা এখানে পরিচালিত হবে। সেটার সাথে এটার একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা কি? আপনি বললেন যে আপনার প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগের কি উচিত ছিল না যে সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা? এর উত্তরটা আমি বলবো যে না, আওয়ামী লীগের উচিত ছিল না। এটা বলবো এই কারণে যে আওয়ামী লীগ তো সেই মিশনটা নিয়েই এখানে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগকে তো
আওয়ামী লীগ তো স্টেটকে ভালোভাবে গুড গভর্নেন্স উপহার দেওয়ার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ এসেছিল পার্শ্ববর্তী একটি দেশের একটি পারপাসকে সার্ভ করার জন্য, এবং এই পারপাসকে সার্ভ করার জন্য তার যে ধরনের যত ধরনের গ্রুপ ইমার্জ করা দরকার তাকে সাপোর্ট করার জন্য, এটা হচ্ছে তার একটা অংশ। যার ফলে সারা দেশে যে চাঁদাবাজ যে গ্রুপগুলো ইমার্জ করেছিল, এই গ্রুপগুলো তো গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য ইমার্জ করেছে। চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়ার অর্থ হচ্ছে যে গভর্নমেন্ট যে ফ্যাসিবাদী শাসন যে টিকে আছে, এইটাকে টিকিয়ে রাখার জন্য পুষ্টি যোগান দেয়া, মানে সাপোর্ট শেখ করবে, হাসিনা সরকার তাদের উপরে ভর করেছে, তারা তাদেরকে টিকিয়ে রাখবে। এবং আপনি এই চাঁদাবাজ যারা, কারণটা কি আসলে পেছনে ভাই, যে জনগণ যখন আসলে কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারের পাশ থেকে দূরে সরে যায়, জনগণের সাথে দূরত্ব বাড়তে থাকার সাথে সাথে এই গোষ্ঠীর সাথে সম্পর্কের নিবিড়তা বৃদ্ধি পায়। বিষয়টি কি এরকম? ফ্যাসিবাদী শাসনে শাসক গোষ্ঠীর জনগণের সাথে কোনো সম্পর্ক থাকে না। শাসক গোষ্ঠীর একটা সম্পর্ক থাকে সমাজের বিভিন্ন জায়গায়, যে বিভিন্ন কোটারি গ্রুপ তৈরি হয়, স্বার্থন্বেষী গ্রুপ তৈরি হয়। এই গ্রুপগুলো, সেটা কালচারাল সেক্টর বলেন, আপনার রুরাল লেভেলে এই যে চাঁদাবাজ টেন্ডারবাজি যে সিন্ডিকেট সেটা বলেন, ব্যবসায়ী যে সিন্ডিকেট আপনি সেটা বলেন, আমলাদের যে সিন্ডিকেট আপনি সেটা বলেন, সাংবাদিকদের যে সিন্ডিকেট আপনি সেটা বলেন, প্রত্যেকটা গ্রুপ থেকে যেন তারা নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় সাপোর্টটা যেন পায়, সেইটাকে টিকিয়ে রাখার জন্য তারা এই গ্রুপগুলোকে তারা প্রশ্রয় দান করে। সুতরাং জনগণের সাথে ফ্যাসিবাদী সরকারের কোনো সম্পর্ক থাকে না। যদি থাকতো তাহলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যখন গণবিপ্লব হয়, তাহলে সাধারণ মানুষ কেন রাস্তায় নেমে আসে? তাকে রক্ষা করবার জন্য নাম্বার কথা। হ্যাঁ, কিন্তু জনগণ তো তাদের বিরুদ্ধে যায় কেন? কারণ ফ্যাসিবাদী শাসনের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে জনগণের সাথে তার কোনো সম্পর্ক থাকবে, তার নিজের এবং তার কিছু গ্রুপের স্বার্থকে রক্ষার জন্য। এবং এখানে একটি বড় গ্রুপ, একটা হচ্ছে বিদেশি আধিপত্যবাদের যারা কায়েম করেছে বাংলাদেশে, যে সেই আধিপত্যবাদী শক্তিকে সার্ভ করা। আপনি দেখবেন যে আজকে আমার দেশ পত্রিকার রিপোর্টটা যে আপনি দেখেন, আমি উল্লেখ করতে চাই, সেখানে দেখেন যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে যে রক্ষা করার জন্য যে ভারত কিভাবে একটা অপারেশন এখানে করেছে, অপারেশন রেস্কিউ হাসিনা এরকম নামে, এবং সেখানে পূর্ণাঙ্গ তথ্য প্রমাণ হয়ে এসেছে যে কিভাবে বিমানের পাইলটের সাথে ভারতীয় কর্তৃপক্ষের, ভারতীয় রাডার স্টেশনে কি কি কথা হচ্ছে এসেছে। সেটা থেকে আমরা বুঝতে পারি যে ভারত এখানে, আপনি হাসিনাকে আপনি বলতে পারেন যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি, এই ন্যাশনাল সিকিউরিটিকে এনশিওর করার জন্য যে কয়েকটা এলিমেন্টস, এটা তো ভারতের ন্যাশনাল লেভেলে থাকার কথা, কিন্তু ন্যাশনাল লেভেলের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে ভারতীয় জাতীয় স্বার্থ রক্ষার একটা এলিমেন্ট, একটা উপাদান, একটা প্রোডাক্ট তারা তৈরি করেছে। যার ফলে তিনি যখন বিপদের সম্মুখীন হয়েছেন, জনগণের ক্ষোভের মুখে তিনি পড়েছেন তার রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের জন্য, তখন কিন্তু ভারত এটা তার জাতীয় নিরাপত্তাকে রক্ষার অংশ হিসেবে তারা কিন্তু এগিয়ে এসেছে, এবং তাদের নেতৃত্বে একটা অপারেশন এখানে পরিচালিত হয়েছে। শেখ হাসিনা ভারতীয় স্বার্থে কেন, মানে এই কথাটি কেন বললেন যে ভারতের স্বার্থ? শেখ হাসিনার স্বার্থ এবং ভারতের স্বার্থ কি একই? তিনি গুলিয়ে ফেলেছেন। শেখ হাসিনাকে ভারত এখানে বসিয়েছে। এটা ভারত যে এখানে বসিয়েছে, হয়তো দর্শকরা বা অন্য কেউ বা আপনারা ভুল বুঝতে পারেন যে এটার প্রমাণ কি। এটার প্রমাণ হচ্ছে, আপনি ভারতের যে প্রেসিডেন্ট, যে প্রণব মুখার্জি, তার একটা বইয়ের কোটেশনটা আমি দিতে চাই। তিনি দ্য কোয়ালিশন ইয়ার্স নামে একটা বই লিখেছেন। সেই বইয়ে আপনি দেখবেন যে বাংলাদেশ যে চ্যাপ্টারটা আছে, সেই বাংলাদেশ চ্যাপ্টারে কিন্তু সুস্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশের সেনাপ্রধানের কার কার প্রমোশন হবে, সেনাপ্রধানের চাকরি একটি নির্বাচিত সরকার আসার পরে তার চাকরি থাকবে কি থাকবে না, সেটার নিশ্চয়তা তিনি দিচ্ছেন, প্রণব মুখার্জি। এবং সেনাপ্রধান তার সাথে সেই বিষয় নিয়ে কথা বলেছেন। এই বিষয়টা কি ইঙ্গিত দেয়? একটা দেশের সেনাপ্রধান আর একটা দেশের প্রেসিডেন্টের কাছে গিয়ে যদি বলে যে আপনি একটু নিশ্চিত করেন যে পরবর্তী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে যেন আমার চাকরি না যায়, তাহলে একটা সেনাপ্রধানের চাকরির নিশ্চয়তা যদি আরেকটা দেশের রাষ্ট্রপ্রধানের কাছে চাইতে হয়, তাহলে এইটা দ্বারা কি মিন করে, এটা দ্বারা দর্শক আমার মনে হয় বুঝে যাবে। তাহলে এটি তো সার্বভৌমত্বের জন্য এক ধরনের হুমকি। অবশ্যই এটা সার্বভৌমত্বের জন্য হুমকি, এবং সার্বভৌমত্বের জন্য যে হুমকি তার অসংখ্য প্রমাণ দেয়া যাবে। যেমন ধরেন যে একটা আমি বর্ণনা করলাম যে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীকে সেভ করার জন্য আরেকটা রাষ্ট্র কেন এরকম একটা অপারেশনে গেল, এটা একটা রাষ্ট্র হিসেবে তার ভূমিকা রাখবার কথা, ভূমিকা তিনি রেখেছেন, কিন্তু এর আগের ইতিহাসটা তো সুখকর নয়। সেটি তো আছেই। ভারতের সাথে যে বাংলাদেশের যে চুক্তিগুলো এই 16 বছরে হয়েছে, আপনি কখনো দেখবেন না এই চুক্তির একটা ধারা পার্লামেন্টে কোনো আলোচনা হয়েছে, একটা চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি, এবং বাংলাদেশের মানুষকে এই চুক্তি সম্পর্কে জানতে দেয়া হয়নি। সুতরাং ওই 16 বছরের শাসনামল বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি ছিল কি ছিল না,
এই কয়েকটা উদাহরণ দিলেই যথেষ্ট, আর বেশি কিছু বলার প্রয়োজন নাই। জি, ধন্যবাদ মেজবাবে। আপনার কাছ থেকে শুনবো, আমরা একটু রাশেদের কাছ থেকে শুনি। রাশেদ, একটি সংবাদের শিরোনাম দেখলাম, কাপ্তান বাজারে কবুতরের হাট থেকে কোটি টাকার চাঁদা আদায় করছে ক্ষমতাসীন দলের পরিচয় যুবকেরা। এটা সারা বাংলাদেশেরই মানে একটি খণ্ডচিত্র মাত্র, সারা দেশে একই পরিবেশ ছিল, এখান থেকে পরিত্রাণের উপায় কি আসলে? আওয়ামী ফ্যাসিবাদে আমরা দেখলাম যে প্রত্যেকটা সেক্টরে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে তারা এক ধরনের চাঁদাবাজির যে হচ্ছে রাজনীতি শুরু করলো, তাদের ব্যক্তি স্বার্থ হচ্ছে দখল কায়েম করার জন্য। তাদের আওয়ামী যে রেজিমটা, সেটাকে টিকিয়ে রাখার জন্য তারা কিন্তু জনগণের কাছে হচ্ছে নির্ভর হয়নি। স্যার যেমন বললেন যে তারা তাদের যে হচ্ছে কর্মীদেরকে অবৈধ ভাবে অর্থ উপার্জনের সুযোগটা দেওয়ার মাধ্যমে তারা ক্ষমতা টিকে থাকতে চেয়েছিল তাদের শক্তিটাকে ব্যবহার করে। এবং সেই জিনিসটা দেখা গেলো যে আমাদের কাপ্তান বাজার যে কবুতর হাটের যে চাঁদাবাজিটা, সেটা আমরা যদি এই জিনিসটা পরিত্রাণ করতে চাই, তাহলে আমার দেখা লাগবে আসলে আমাদের প্রান্তিক পর্যায়ে চাষি বা খামারিরা তারা তাদের খরচ কতটুকু হইলো, তারা কী পরিমাণ কী দামে তারা বিক্রি করলে তাদের জন্য সেটা উপযুক্ত হবে, এই বিষয়ে দেখবার দায়িত্বটা আসলে কৃষি মন্ত্রণালয়ের, তারা নির্ধারণ করে দিবে। পাশাপাশি আমাদের যারা আমাদের বাজারে গিয়ে সেটা আমাদের ভোক্তার কাছে কত টাকা বিক্রয় হলো সেটা দেখবে আমাদের ভোক্তা অধিকার। এখন একজন কৃষক সেটা যে দামে বিক্রি করলো, তার থেকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ দামে আমি বিক্রি করবো ভোক্তার কাছে। কিন্তু আমি যদি সেটা দেখা গেল যে আমি যদি বর্তমান অবস্থা বিবেচনা করি, আমাদের এখানে ফুলকপি আমরা বাজারে কৃষকরা বিক্রি করছে 2 টাকায়, অথচ আমরা এখানে পাচ্ছি 40 টাকায়। এখন এই যে বিশাল যে পার্থক্যটা, সেইটাও তো আসলে কয়েকটা ভাগে ভাগ হলো, এবং তার মধ্যে ঢুকে পড়লো আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের দুর্বৃত্তরা। এখন এই রাজনৈতিক দুর্বৃত্তরা যখন এই ধরনের চাঁদাবাজি করলো, তখন কিন্তু সেটা পোষানোর জন্য যারা বিক্রেতা, তারা কিন্তু আমাদের এখানে উচ্চ মূল্যে বিক্রি করতে, এবং যার সরাসরি মানে সাফারার হয়। এখন দেখা যাচ্ছে যে যারা চাঁদাবাজি করতেছে, তারা কিন্তু ওই দলগুলোর নাম নিয়েই কিন্তু চাঁদাবাজি করতেছে। এখন এই বিষয়গুলো যখন নিউজ মিডিয়া আসতেছে, সেই দলগুলো কিন্তু যারা ক্ষমতা থাকে, তারা কিন্তু সেই বিষয়গুলো তারা আমলে নিচ্ছে না, তারা সেই সুযোগটা দিয়েই যাচ্ছে। এই সব যে ছোট 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 টুকরো টুকরো খবর মিলে যে সারা দেশে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, আপনাদের যে বৈষম্য বিরোধী আন্দোলন বা জুলাই যে আন্দোলন আপনারা রাস্তায় নেমেছিলেন, এই শুধুমাত্র কি কোটা সংস্কারের আন্দোলন ছিল, না আপনাদের মধ্যে এই সবগুলো অপরাধ দাগ কেটেছিল আপনাদের মনের মধ্যে, যে বা আপনারা কি চিন্তা করেছিলেন যে সবগুলোর আসলে প্রতিবাদ করা উচিত? এক্স্যাক্টলি, আমাদের কিন্তু শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন যে প্ল্যাটফর্মের আন্ডার হয়েছিল, তার কারণে জাস্ট এইটার জন্য আমরা করি নাই যে আসলে শুধুমাত্র কোটার কারণে আমরা আমরা বিক্ষুব্ধ হয়েছিলাম। আমাদের গত আওয়ামী লীগের যে 16 বছরে যে তাণ্ডব, সেই তাণ্ডবে কিন্তু আমরা সাধারণ মানুষ, আমাদেরও কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের মৌলিক অধিকার আমরা কিন্তু ঠিকমতো পাই নাই। আমরা আমাদের উপযুক্ত যে শিক্ষা ব্যবস্থা, সেটা আমরা পাচ্ছি না। আমাদের পরিবারের বাবা মায়ের আমাদের পরিবার চালাতে হিমশিম খাওয়া লাগতেছে, থেকে শুরু করে আমাদের রাস্তায় নামা থেকে শুরু করে ঘরে ফিরে পর্যন্ত যে ধরনের হয়রানি আমরা অনিরাপত্তার মধ্যে চলে গিয়েছিল, সেই ধরনের আমাদের সেই বিষয়গুলো আমাদের মধ্যে দাগ কেটেছে। এবং এইটা যখন দেখা গেল আমাদের প্রতিবাদ জানানোর কারণে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানালাম, কিন্তু দেখা গেলো যে আমাদের বুকে গুলি করা হলো, আমাদের ভাইদের মেরে ফেলা হলো। তখন জিনিসটা দাঁড়ালো যে না, আর না। এবং সেইখানে সাধারণ মানুষজন একাত্মতা পোষণ করলো যে না, সবাই তো মানুষ, সবাই তো আমরা দেশের নাগরিক, আমাদের তো বাঁচার অধিকার আছে, আমাদের তো রাষ্ট্রের যে দায়িত্বটা, সেটা তো তারা আমাদের উপর দেখভাল করার বিষয়টা আছে। তারা কিন্তু সেটা করে নাই দেখেই তো আমরা একমাত্র ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলেন এবং ভয়েস রেজ করলেন। ধন্যবাদ রাশেদ, আপনার কাছ থেকে আবারও শুনবো। আপনার কাছ থেকে একটু শুনি। আমরা আরেকটি সংবাদের শিরোনামে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 আসন কমানোর উদ্যোগ। আসন কমানোর কি প্রয়োজন ছিল? আসলে উচ্চশিক্ষাকে যদি আপনি বুঝেন এবং উন্নত দেশগুলোতে উচ্চশিক্ষা কেন হয়, কারা গ্রহণ করে, এটার যে সাইকোলজি, যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকতে পারে, এই বিষয়গুলো, এগুলো কি এক্সপেরিমেন্টাল নলেজ, তাত্ত্বিক না। অর্থাৎ একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকলে ওই স্টুডেন্টকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি পাঠদান যখন করবেন, তখন কতজন স্টুডেন্ট থাকলে সবাইকে তিনি ডিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার যে ধরন, তার কিন্তু একটা হিসাব আছে। যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, আমরা বিদেশে পড়াশোনা করতে যারা যাই, আমরা দেখি যে কোনো ক্লাসে কখনোই 18 থেকে 25 জনের বেশি স্টুডেন্ট কখনোই থাকে না। 25 জন স্টুডেন্টকে একজন প্রফেসর ভালোভাবে ডিল করতে পারে। তিনি যেভাবে শেখাচ্ছেন, তার শেখাটা, সেখানে যে অ্যাসাইনমেন্ট ওয়ার্ক, যে পেপার ওয়ার্কগুলো থাকে, এগুলো সব কিছু করতে পারতেছে কি না একজন প্রফেসর সুষ্ঠুভাবে সেগুলো দেখতে পারবেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি। কিন্তু আপনি যদি এখানে, যেমন আমরা 80 জন স্টুডেন্টকে পড়াই, 80 জন স্টুডেন্টকে যখন আপনি পড়াবেন, তখন তো আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে ডিল করতে পারবেন না। আপনাকে একবারে
বিশাল এক বাহিনীকে একটা লেকচার দিয়ে আপনি চলে আসতে হবে, সব ডিল করতে পারবে না। সুতরাং বিশ্ববিদ্যালয়ের আসন অবশ্যই কমাতে হবে। কমাতে হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তারা বাড়ালেন কেন, বাড়িয়েছিলেন কেন? এটাই তো অপরিকল্পিত একটা সিদ্ধান্ত। এটা দুটো কারণে বাড়ানো হয়। আমার অভিজ্ঞতাটা শেয়ার করি যদি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে বা একাডেমিক কমিটির মিটিংয়ে আমাদের কাছে যখন চাওয়া হয় যে কতজন স্টুডেন্ট আমার ভর্তি করাবো, তো আমরা কিন্তু তখন সংখ্যাটা সেখানে কমায় দিই। আমরা যারা পড়াই ক্লাসে কমায় দিই, যে কেন কমানো দরকার সেটা আমরা জানি, সেটা আমরা প্রতিদিন আমরা সেই এক্সপিরিয়েন্স নিই। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে এটা আবার বেড়ে যায় কেন? কারণটা হচ্ছে গভর্নমেন্টের কাছে বিশ্ববিদ্যালয়ে যে বাজেটটা চায়, এই বাজেটটা কিন্তু গভর্নমেন্ট যেটা চাওয়া হয় সেটা কিন্তু দিতে পারে না, অনেক কম দেয়। তার থেকে অনেক কম দেওয়ার ফলে বিশ্ববিদ্যালয় একটা আর্থিক সংকটে পড়ে যায়। তখন কিছু ছাত্র যদি কমানোর যে চিন্তা ছিল, বাধ্য হয়ে ইউনিভার্সিটি তখন সেই জায়গাটা থেকে অনেক সময় সরে আসে, কারণ বিশ্ববিদ্যালয় তো ব্যয় অনেক। গত 10 বছরে বাংলাদেশে অন্তত 30 থেকে 35টি পাবলিক বিশ্ববিদ্যালয় বেড়েছে। উচ্চশিক্ষার ধারণাটা কি? একটা দেশে সবার জন্য উচ্চশিক্ষা তো না, অনলি যারা মেরিটোরিয়াস তারা উচ্চশিক্ষা নেবে, সবাইকে উচ্চশিক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু বাংলাদেশে এরকম একটা কালচার, এডুকেশন কালচার একটা তৈরি করা হয়েছে যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে সবাইকে অনার্স ভর্তি হতে হবে, এবং বাংলাদেশে ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, জেলা লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় অনার্স খোলা হয়েছে। সেখানে অনার্স পড়ার মতো যোগ্যতা একটা কলেজের থাক বা না থাক, ইনফ্রাস্ট্রাকচার থাক বা না থাক, এনভায়রনমেন্ট থাক বা না থাক, এগুলো তো এনভায়রনমেন্টের সাথে জড়িত, তার উচ্চশিক্ষা তো রিসার্চের সাথে জড়িত। আপনি কলেজগুলোতে যে করা হয়েছে উচ্চশিক্ষা অনার্স মাস্টার্স খোলা হয়েছে, কোনো রিসার্চ হয় কলেজগুলোতে? তো সেখানে কিন্তু উচ্চশিক্ষা অনার্স মাস্টার্স খোলা হয়েছে, উপজেলা লেভেলেও খোলা হয়েছে। সেটা নয় হলো, এখন আপনি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় করতেছেন। বিশ্ববিদ্যালয় জেলায় জেলায় হওয়ার মতো কোনো বিষয় নয়। বিশ্ববিদ্যালয়ে সবাই উচ্চশিক্ষা গ্রহণ করবে, এই ধারণাটি একটি ভুল ধারণা। আমি যদি প্রস্তাব দিই যে জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় না করে ওই টাকাগুলো দিয়ে আপনি একটা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে ইন্টারন্যাশনাল মানে উন্নত করার জন্য, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেয়ার জন্য আপনি একটা মেগা প্রজেক্ট নেন। যেমন আপনি মেট্রো রেলের মেগা প্রজেক্ট নিয়েছেন, যেমন আমি পদ্মা সেতুর আপনি মেগা প্রজেক্ট নিয়েছেন। এরকম একটা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সংক্রান্ত এখন পর্যন্ত কোনো মেগা প্রজেক্ট নেওয়া হয়নি। যদি একটা মেগা প্রজেক্ট নেওয়া হয়, সেখানে যদি ইন্টারন্যাশনাল লেভেলের মাস্টার্স প্রোগ্রাম চালু করা হয়, সেখানে যদি ইন্টারন্যাশনাল লেভেলের পিএইচডি প্রোগ্রাম চালু করা হয়, সেখানে যদি ইন্টারন্যাশনাল লেভেলের পোস্ট ডক্টরাল প্রোগ্রাম চালু করা হয়, সেখানে যদি বিদেশ থেকে ছাত্র নিয়ে আসে ভর্তি করানো হয়, বিদেশ থেকে ফ্যাকাল্টি বড় বড় গবেষক নিয়ে এসে সেখানে ভর্তি করানো হয়, এবং সেখানে যদি একটা টার্গেট দেওয়া হয় যে আগামী 5 বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে, যে স্টুডেন্ট, যে গ্রাজুয়েট যারা বের হবে, এবং যারা ফ্যাকাল্টি আছে, যারা পিএইচডি করছে, যারা পোস্ট ডক করছে, তাদের ইন্টারন্যাশনাল হাই ইম্প্যাক্ট Q1 জার্নালে তাদের আর্টিকেলগুলো প্রকাশিত হবে, তাদের গবেষণার ফলাফল সেখানে প্রকাশিত হবে, এবং তাদেরকে এটার জন্য উপযুক্ত সম্মানই দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখেন আপনি 10 বছরের মধ্যে বাংলাদেশের উচ্চশিক্ষা কোথায় যায়। আপনি একটা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, বিশ্ববিদ্যালয় বানিয়ে আপনি একটা হাই স্কুলের মধ্যে রুম ভাড়া করে ওইখানে আপনি ছাত্রদেরকে ক্লাস নিচ্ছেন, তাহলে ওইটা কি ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট হলো? খালি ছাত্র ভর্তি করাইলেই কি হয়ে গেল আমার উচ্চশিক্ষার স্ট্যান্ডার্ড বেড়ে গেল? তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো এখন কোথায় যাবে? আমার প্রস্তাব হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা কমিয়ে আনা উচিত, কয়েকটা বিশ্ববিদ্যালয়কে মিলে এক জায়গায় নিয়ে আসা উচিত, এবং এই টাকাগুলো যে ব্যয় হচ্ছে এই টাকাগুলো দিয়ে উচ্চশিক্ষার মেগা প্রজেক্ট বানানো উচিত, উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া উচিত। আপনি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ের ধারণাটা হচ্ছে মানে ইউনিভার্সাল, বিশ্বজনীন একটা ধারণা। অর্থাৎ আপনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মানেই হচ্ছে আপনার বিদেশ থেকে ফ্যাকাল্টি আসবে, এখানে বিদেশ থেকে স্টুডেন্ট আসবে। আপনি দেখেন তো কয়টা পাবলিক বিশ্ববিদ্যালয় আমাদের বিদেশ থেকে স্টুডেন্ট আনার জন্য স্কলারশিপ আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, হল তৈরি করার জন্য আবাসক তৈরি করা হয়েছে কিনা, তাদের আবাসন ব্যবস্থা আছে কিনা, তাদের জন্য কি নীতিমালা আছে আপনি দেখেন, আপনি কোথাও পাবেন না এটা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটুকু ছিল সেটুকু আস্তে 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 আপনি দেখেন যে কমে যাচ্ছে, এবং ইন্টারন্যাশনাল যে হলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, হল ছিল, সেখানে এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের পরিবর্তে কারা থাকে এটা আপনি গিয়ে ওখানে দেখতে পারবেন যে কেন কমে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। ধন্যবাদ মেজর ভাই, আপনার কাছ থেকে আবারও শুনবো। আমরা একটু রাশেদের কাছ থেকে শুনে এসেছি। রাশেদ, আমরা একটু সংবাদের শিরোনাম দেখলাম, গৃহকর বাড়ার অজুহাতে বাড়তি ভাড়ার জবরদস্তি বাড়ির মালিকদের, মানে হঠাৎ করে বাড়ি ভাড়া বেড়ে গেল, নিয়ন্ত্রণ আইনের বাস্তবায়ন নেই, গৃহকর ছাড়া সরকার তো ভাড়াটিয়ার করেও চলতো, তবু বাড়ির মালিকদের নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কেন করেনি আসলে সরকার যখন কোনো ভ্যাট আরোপ করা হয়, যেমন আমি যদি বাড়িওয়ালাদের যখন বাড়িতে যখন ট্যাক্স আরোপ করা হয়, তখন কিন্তু সেই ট্যাক্সটা তখন বাড়িওয়ালা দেওয়া লাগবে। তখন সরকার কিন্তু এখানে ডিল করতেছে বাড়িওয়ালাদের সাথে, কিন্তু এই বাড়িতে যারা থাকবে
তাদের সাথে কিন্তু সরকার কোনো সম্পর্ক হচ্ছে কি যোগাযোগ রাখতেছে না। যে এই যে ট্যাক্স আরোপ করা হলো, সেই ট্যাক্সের কারণে যে বাসাটা ভাড়াটা বাড়বে, সেটা কতটুকু বাড়াতে পারবে, সেটা কিন্তু দেখবার দায়িত্বটা হচ্ছে কিন্তু সরকারের যে সকল অঙ্গ সংগঠনগুলো আছে তাদের, যেমন হচ্ছে গৃহায়ণ পূর্ত মন্ত্রণালয় এখানে দেখবার বিষয় আছে, দেখাবার বিষয় আছে আপনার সিটি কর্পোরেশনের, কিন্তু তারা সেটা করতেছে না। আমি যদি বাড্ডার কথা বিবেচনা করি, ব্র্যাক বিষয়টা যখন হচ্ছে কি বাড্ডা ছিল, তখন 2 রুমের একটা বাসার ভাড়া ছিল সর্বোচ্চ 12 থেকে 15,000 টাকা, কিন্তু সেই বাসাগুলোর এখন ভাড়াটা হচ্ছে দাঁড়াইছে 20 থেকে 30,000 টাকা, এমনকি 3 রুমের একটা বাসার দাম হচ্ছে কি 45,000 টাকা। এটা কিন্তু অতিরিক্ত। বাড়ি ভাড়াটা নির্ধারণ করা উচিত আসলে সেই অঞ্চলে যে মানুষগুলো থাকতেছে তাদের আয় কেমন সেটা বিবেচনা করে। কিন্তু এখানে ভার্সিটি যখন চলে আসলো এখানের মধ্যে, যখন হুট করে দেখলাম যে বাড়ি ভাড়া বেড়ে গেল প্রায় 100%-এর বেশি। এখন সরকার তো কর কিন্তু বাড়ানি হচ্ছে কি 100%, কিন্তু সরকার কর যতটুকু বাড়িয়েছে, কিন্তু তার চাইতে বেশি পরিমাণ হচ্ছে কি ভাড়াটা বেড়ে গেলো। এই যে দেখবার বিষয়টা, বাড়িওয়ালা যারা ভাড়াটিয়া, তাদের সাথে তো সরকারের যে কোনো সম্পর্ক এগুলো নিয়ে তো প্রচুর লেখালেখি হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু সরকার এই যে ভাড়াটিয়াদের বা এই বিষয়গুলো কেন আমলে নিত না? সরকার তো এখানে জনগণকে দেখতে, তার হচ্ছে গিয়ে প্রয়োজনীয় ভোটের জন্য যে প্রয়োজন সেটা কিন্তু তার জন্য ভোট করে নেই, যার কারণে এখানে বাড়িওয়ালা কী করতেছে বা হচ্ছে একজন জনগণ কী অবস্থায় দিন যাপন করতেছে সে কিন্তু সেটাকে মূল্যায়ন করতেছে না। তো এই জন্য সরকার দেখলো যে না, আমি যদি এখানে ঘর বাড়াতে পারি তাহলে এখানে আমার টাকাটা বাড়তেছে, আমি এখানে লুটপাট করতে পারবো বেশি, এই জন্য সরকার হচ্ছে ট্যাক্স এখানে বাড়াচ্ছে। না মানে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তো বাসস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাসস্থান ছাড়া তো আপনি জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবেন না। সুতরাং জনগণের জীবনযাত্রার, আপনি বলছেন যে জনগণের ক্রয় ক্ষমতা বেড়েছে, জনগণের জীবনযাত্রার মান বেড়েছে, উপরন্তু আপনি অনেকগুলো বিষয় সরকার তখন আসলে আমলেই নেয়নি। এই বিষয়টি আসলে কি শুধুমাত্র জনগণের কাছ থেকে সরকারের সম্পর্কের দূরত্ব তৈরি হওয়াটাই দায়ী, না এর পিছনে আসলে সরকার অন্য কোনো উদ্দেশ্যেও থাকতে পারে, বা সরকার দলীয় কিছু সমর্থকদেরই এর পেছনে ইন্ধন ছিল থাকতে পারে কিনা? ইন্ধন থাকতে পারে এখানের মধ্যে। এখানে যেটা বললেন যে সরকারের সাথে জনগণের যে দূরত্বটা বৃদ্ধি পাওয়া, এখানে বৃদ্ধি পাওয়ার কারণে যেটা সরকার করলো, সে কিন্তু প্রত্যেকটা জায়গায় সে কিন্তু ভ্যাট আরোপ করা শুরু করলো। এবার আমাদের যে বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই, সেখানে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে গিয়ে ভ্যাট আরোপ করার কারণে বিশ্ববিদ্যালয় আমাদের হচ্ছে গিয়ে ভ্যাট দেওয়ার জন্য সে কী করলো, টিউশন ফি বাড়াই দিল। এখন সেই টিউশন কিন্তু আমাদের দেওয়া লাগতেছে, এখানে ভুক্তভোগীটা আমরা হচ্ছি, কিন্তু সেই জায়গাটা কিন্তু সরকার দেখতেছে না। সরকার দেখতেছে তার লাভেরটা। আমি যেখানে এখান থেকে যদি আমি বেশি টাকা আনতে পারি তাহলে আমি লুটপাট করতে পারবো বেশি, সেই দিকটাই ছিল সরকারের হচ্ছে উদ্দেশ্য। সরকারের উদ্দেশ্য ছিল না যে আসলে আমার মানুষজন কেমন আছে, জনগণ কেমন আছে সেটা দেখবার দিকে তার কোনো খেয়ালই ছিল না, এবং এই কারণে কিন্তু আমাদের এই পরিস্থিতির দিকে আমাদের আশা লাগছে। জি, ধন্যবাদ রাশেদ। শিক্ষকদের দলাদলি, শিক্ষার্থীরা মানববন্ধনে। শিক্ষকতা তো একটা পেশা, সেখানেও বিভিন্ন দলের মানুষ থাকবে, বিভিন্ন মতের মানুষ থাকবে। হ্যাঁ, সবটা আপনার যেমনি পছন্দ নাও হতে পারে, আরেকজনের আপনার সব মতামত পছন্দ নাও হতে পারে। এটা তো প্রত্যক্ষভাবে শিক্ষার্থীরই ক্ষতি হয়, শিক্ষার ক্ষতি হয়। এখান থেকে আসলে সমাধানের উপায় কি? দলাদলি, তারা দলের কোনো মতাদর্শে তারা বিশ্বাসী থাকবে কি না, এটা একটা কথা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তার লেজুর বৃত্তি করবে কিনা। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে আমি বলবো যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুধু শিক্ষক না, তিনি দেশের সর্বোচ্চ জ্ঞানীগুণী ব্যক্তি হিসাবে আমরা ধরে নেওয়া হয় সোসাইটিতে, এবং তিনি শিক্ষা ও গবেষণার সাথে জড়িত থাকেন। তো তার একটা রাজনৈতিক মতাদর্শের প্রতি তার বিশ্বাস থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং অবশ্যই এটা থাকতেই হবে, তার থাকা উচিত, এবং তাকেই রাজনৈতিক সচেতন হতে হবে। রাইট। এবং অনেক দেশে এটা আছে, উন্নত দেশেও এটা আছে, রাজনৈতিক মতাদর্শ তারা একটা ধারণ করেন, তারা মনে করেন যে এটা ঠিক, এটা ঠিক না। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি এটা বলতে না পারেন যে এটা ঠিক আর এটা ঠিক না, তাহলে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার দরকার নেই। তাহলে জ্ঞান চর্চার প্রয়োজনটা কি এখানে? এই জ্ঞান চর্চার মুক্তভাবে তিনি কথা বলবেন, তার মতামত প্রকাশ করবেন, তাহলে এইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলতে পারবেন কোনটা সঠিক আর কোনটা সঠিক না, এই জন্য তিনি মত প্রকাশ করবেন। এই জন্য কিন্তু আপনি খেয়াল করবেন বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন দেওয়া হয়, অর্থাৎ সরকারি নিয়ন্ত্রণ যেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হয়, এই জন্য বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়কে বলা হয় না কখনো যে সরকারি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় বলা হয় বা পাবলিক ইউনিভার্সিটি বলা হয়। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, রাজনীতিবিদরা, তার রাজনৈতিক মতাদর্শ থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, তিনি মত প্রকাশ করবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু তিনি কেন ওই দলীয় লিডাররা যা বলছেন ওই ভাষায়, ওই লাইনে তিনি কেন কথা বলবেন, এইখানে হচ্ছে প্রশ্নটা। ওই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সরে আসতে হবে, ওই লাইনে তারা কথা বলা যাবে না। এবং এখানে কি হয়েছে জানেন, ওই যে পার্লামেন্টে যে 70 অনুচ্ছেদ, যে দলের বিপক্ষে কথা বললে সংসদ সদস্য পদ চলে যাবে, আমার কাছে মনে হয় যেন 70 অনুচ্ছেদটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা প্রত্যেকটা জায়গায় এটা
ইমপ্লান্ট হয়েছে যে দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। কেন? যে কথা বললে আমি বিভিন্ন পদ পাবো না। Floor crossing এখানে act। ফ্লোর ক্রসিং অ্যাক্ট যেন শুধু পার্লামেন্টে না, সোসাইটির প্রত্যেকটা জায়গায় ফ্লোর ক্রস এই করলে ফ্লোর ক্রসিং চলে গেছে। তো নাগরিকত্ব আমি এখানে চলে যেতে সুপারিশ পারে। করব যে ফ্লোর ক্রসিং বাতিল করার জন্য এখন পার্লামেন্ট দলগুলো একমত হয়েছে, আমি যতদূর জানি। আমি বলবো এইটা বাতিলের পরে যেন এই প্রচারণাও রাজনৈতিক দলগুলো চালায় যে আপনারা যারা সিভিল সোসাইটির লোকজন আছেন, সমাজের জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, তারা যেন প্রত্যেকটা জায়গায় এই কথাটাও বলেন যে আমরাও দলের বিরুদ্ধে, এখন দল কোনো অন্যায় সিদ্ধান্ত নিলে আমরাও যেন তার বিরুদ্ধে কথা বলতে পারি, গঠনমূলক সমালোচনা করতে পারি। করতে যেন পারি। এই স্বাধীনতাটা দলকেই ঘোষণা করে বলতে হবে, তাহলে এই কালচার থেকে আমরা জি, রক্ষা। প্রত্যাশা তো আকাশ সমান, জি এবং প্রাপ্তিও কিছু আছে। জি। পরামর্শ কি এই সরকারের কাছে? এই মুহূর্তে আমার পরামর্শ হচ্ছে, আমার চারদিকে যে প্রবলেমগুলা, দ্য গভর্নমেন্ট ইজ অলওয়েজ ফেসিং, যে প্রবলেমগুলা, এই প্রবলেমগুলো আমি বলবো যে গভর্নমেন্টের ডেকে আনার উত্তরটা হচ্ছে কিভাবে ডেকে আনা। একটা বিপ্লব পরবর্তী সময়ে আপনি যদি ফ্যাসিবাদের দোসরদের আপনি যদি পুনর্বাসন কার্যে নিজেই যদি এটাকে আপনি পুনর্বাসন কাজকে আপনি ত্বরান্বিত করেন, তাহলে আপনাকে প্রতিনিয়ত এই প্রবলেম আপনাকে ফেস করতে হবে। আপনি সফল হতে পারবেন না, আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি গভর্নমেন্টকে আমি অনুরোধ জানাবো যেন পুনর্বাসন কার্যক্রম থেকে 100% তেনারা গভর্নমেন্ট যেন সরে আসেন। বিশেষ করে আমলাতন্ত্রে যে পুনর্বাসন হয়েছে, এটা সেই জায়গা থেকে উৎপত্তি। আমলাতন্ত্রের পুনর্বাসন থেকে সরে আসা এখন খুবই জরুরি। আমার আহ্বান থেকে গভর্নমেন্ট যেন সেই জায়গা থেকে সরে আসে। জি, ধন্যবাদ মেজ ভাই। রাশেদ, এই সরকারকে আপনার পরামর্শ কি করা উচিত? আন্দোলন যারা করেছিল তাদের সেখানের মধ্যে শিক্ষার্থীরা শুধুমাত্র আন্দোলন করেনি, এখানে গণমানুষের সম্পৃক্ততা ছিল বলেই আন্দোলনটা সফল হয়েছিল। এখন এই যে গণমানুষের যে সম্পৃক্ততা এই যে আন্দোলনের ছিল, সেই গণমানুষকে আবার সরকারের মধ্যে সম্পৃক্ত করা লাগবে। তাদের যদি অংশগ্রহণ না থাকে, তাহলে হচ্ছে এই গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা আমরা বাস্তবায়ন করতে পারবো না। মানুষের যে হচ্ছে আকাঙ্ক্ষাগুলো, সেগুলো মানুষের কাছে গিয়ে আমাদের জানা লাগবে। সবার মতামতকে গুরুত্ব দিতে হবে, মূল্যায়ন করতে হবে। অবশ্যই। জি, ধন্যবাদ রাশেদুল কবির, ধন্যবাদ অধ্যাপক মেজবাউল আজম সওদাগর, আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক পথচলায় জাতীয় ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি। আমরা আর একদলীয় গণতন্ত্র চাই না। এবার হোক বহুদলের গণতন্ত্র, ফিরে আসুক অংশীজনের স্বীকৃতি। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।